সারাদিন, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, জীবাণু সব এবার কফিন বদলি, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by Auberon Dr. Plus hand sanitizer, Calcutta pipe, Calcutta water tank. নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকে রাত সারাদিন অনুষ্ঠান। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুবাই গিয়েছেন এবং সেখান থেকে তার আমেরিকা যাওয়ার কথা। তবে তার যাওয়ার কারণ হিসাবে তৃণমূলের তরফ থেকে আমরা যা জানতে পারছি, সূত্র মারফত খবর, যে তার চোখের চিকিৎসা রয়েছে। 8ই অগাস্ট তার আমেরিকার একটি প্রসিদ্ধ হাসপাতালে তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে চিকিৎসকের সঙ্গে। 26 তারিখ সকালবেলা 9:45 এমিরেটসের ফ্লাইট নম্বর AK517-এ 1A সিটে তিনি দুবাই বিমানবন্দরে নামেন। এখন প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে একাধিক আইনি বিষয়, কিন্তু পরবর্তীতে আজকে তার জবনিকা পতন। ইডির অনুমতি নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। অন্যদিকে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো লুকআউট সার্কুলার থেকে থাকে তা উইথড্র করতে হবে ইডিকে, এবং ভবিষ্যতে তিনি যখন কোনো বিদেশ যাত্রা করবেন তখন অবশ্যই তাকে 7 দিন পিরিয়ড পারমিশন দিতে হবে, তাকে 7 দিন আগে অনুমতি নিতে হবে, তবে তিনি যেতে পারবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা খুব ইম্পর্ট্যান্ট, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ হলো। ইডি পারমিশন না দিলে তিনি যেতে পারবেন না। এছাড়াও একাধিক প্রশ্ন উঠছে। রাজ্যে এত ভালো চিকিৎসার কথা বলেন মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও তিনি বিদেশ কেন যাচ্ছেন? 2, ওনার যাওয়াটা খুব রহস্যজনকভাবে বিজেপি দাবি করছে বা বিরোধীরা দাবি করছে যে এত চুপিসারে কেন গেলেন বলে বিরোধীরা দাবি করছে। অন্যান্যবার যেভাবে যান এবার তো সেভাবে তাকে যেতে দেখা যায়নি। এরকম নানা বিষয় সামনে আসছে। গোটা বিষয়টি নিয়ে আপনাদের দরবারে আমরা হাজির, আমরা আলোচনা করব এবং আলোচনার প্রেক্ষিতে আপনারা টেলিফোন করবেন। আমি প্রথমেই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, দেখুন। জনপ্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইল দেখে সস্ত্রীক তাঁর উপর থেকে লুকআউট নোটিশ সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলেই পর্যবেক্ষণ বিচারপতি SK কৌল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চের। তবে আগামী দিন দেশ ছাড়তে হলে 1 সপ্তাহ আগে ইডিকে জানাবেন তৃণমূল সাংসদ। এখানেই অস্বস্তি দেখছেন বিশেষজ্ঞরা। একটি সূত্র বলছে আর্থিক তছরূপের অপরাধের তদন্তে ইডিকে অসীমিত ক্ষমতা দেওয়া, সেই প্রসঙ্গ সুপ্রিম কোর্টও উল্লেখ করে। তাই অভিষেকের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকলে ভবিষ্যতে তাঁর বিদেশ যাওয়া আটকে দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এ প্রসঙ্গে উল্লেখ্য, সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিলেও তাঁকে স্বস্তি দিতে নারাজ বাংলার বিরোধী দলনেতা। একথা শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের 2 কোটির বেশি মানুষ তাকে বিধানসভায় পাঠিয়েছেন চুরি দুর্নীতি আটকানোর জন্য। এভাবেই সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বঙ্গের বিরোধী দলনেতা। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি মনে করে যে এতদিন মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তার বিষয়ে আমরা একটু ভেবেচিন্তে এগোবো, তার জন্য তো বিরোধী দলনেতা বসে থাকবে না। আমাকে তো 2,28,00,000 লোক পাঠিয়েছে এদের দুর্নীতি চুরি আটকানো বন্ধ করা এবং যা যা করেছে সামনে আনার জন্য। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় হলে ফাইনালি কোথায় যেতে হয় আপনিও জানেন, আমিও জানি।
তাহলে কি করতে চলেছেন শুভেন্দু অধিকারী? সেই ইঙ্গিতও শুক্রবার সাংবাদিক বৈঠকে দেন শুভেন্দু অধিকারী। সারদা কাণ্ডের বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে ইডি কর্তাকে চিঠি লেখার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। মাথাতে কেন হাত দিচ্ছে না তদন্তকারী সংস্থা, প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা এবং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দুর্নীতিকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সংস্থার উপর চাপ বজায় রাখবেন তিনি। এটাই ঠাড়ে ঠোড়ে সমঝে দিলেন শুভেন্দু অধিকারী। এগুলো দেখে শুনে নেওয়ার পরে ব্যবস্থা কেউ না নিলে, যেহেতু ট্যাক্স পেয়ারের টাকা, জনস্বার্থের টাকা, আমি নিশ্চয়ই ডাইরেক্টর ইডিকে লিখবো। ডাইরেক্টর ইডি যদি পলিটিক্যাল কারণে বা মুখ্যমন্ত্রী যুক্ত, কতটা এগোবো না, যেমন সারদাতে মুখ্যমন্ত্রীকে ছোঁয়া হয়নি, এ অভিযোগ আমার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তাকে আপনারা ছোননি। তার বাড়ির সব কর্মচারীকে ডেকেছেন, তার পার্টির সবাইকে ডেকেছেন, তার ফোন যারা ধরে তাদেরকে পর্যন্ত আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু আপনারা আসল জায়গায় মাথাতে পৌঁছাননি। চলতি সপ্তাহে দেশ ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকার জনস হপকিন্স হাসপাতালে চোখের চিকিৎসার জন্য তার এই বিদেশ যাত্রা। গত বছর 12ই অক্টোবরে তার বাঁ চোখে অস্ত্রোপচার হয় মেরিল্যান্ডের জনস হপকিন্স হাসপাতালে। ঘটনাচক্রে 2016 সালে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের কনভয়। এরপর কলকাতা, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, দুবাইয়ে তার চোখে একাধিক অস্ত্রোপচার হলেও কমেনি সমস্যা। তারপর থেকে জনস হপকিন্স হাসপাতালে চোখের চিকিৎসা করাচ্ছেন তৃণমূল সাংসদ। দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আপনাদের টেলিফোন নেব, আপনারা কি বলছেন গোটা বিষয়টি নিয়ে আপনারা জানান ফোন করে আমাকে। আমি শুধু আপনাদের টেলিফোনের মুখাপেক্ষী, কারণ গোটা বিষয়টিতে বাংলার মানুষ কিভাবে দেখছেন সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যালো, কে বলছেন? বলবেন প্লিজ, বলবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখুন, একটা কথা খুব পরিষ্কার করে বলি আপনাদের কাছে, এই অনুষ্ঠানটা আপনাদের, এই অনুষ্ঠানটা ভালো আপনারা করতে পারেন, অনুষ্ঠানটা খারাপও আপনারাই করতে পারেন। ফোন করছেন মোবাইলে আর শুনছেন টিভিতে, এটা কখনো সম্ভব? আপনাদের হিসেব অনুযায়ী তাহলে এবার থেকে টিভিতে একটা করে মোবাইল সেট ঢুকিয়ে দিতে হবে। এই কমন সেন্সটা অ্যাপ্লাই করুন প্লিজ। কথা বলছেন ফোনে, শুনছেন টিভিতে, ইটস নট পসিবল, এটা কখনো সম্ভব নয়। পরে অনুষ্ঠানটি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে শুনে নেবেন আপনার গলা কেমন শুনতে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ স্যার, আমি লাইনে আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও যদি আপনারা বুঝতে না পারেন, সোজা বাংলা, গোদা বাংলা ভাষায় বলছি, যদি টিভিতে আপনার গলার আওয়াজ শুনতে কেমন এটা শোনার জন্য ফোন করে থাকেন, হাত জোর করে বলছি ফোন করবেন না। একদম পরিষ্কার বলছি, যদি গলার আওয়াজ কেমন শুনতে ফোন করে থাকেন, অনুষ্ঠান শুনুন বসে, একদম ভুল করেও ফোন করবেন না। কারণ আমি চাই এমন দর্শক যারা আমাদের টপিক নিয়ে ওয়াকিবহল, যারা আমাদের টপিকের উপর কথা বলতে চাইছেন, যারা সত্যি এই বিষয়টা সম্পর্কে বাংলার মানুষের কাছে তার দু চার কথা জানাতে চাইছেন, আমার সিরিয়াস দর্শক দরকার। নমস্কার, কে বলছেন? আমি সবিতা বলছি, সৈকতদা। নমস্কার, কে বলছেন? সবিতা, কামালগাছি থেকে। বলুন সবিতা দেবী। হ্যাঁ, এই যে বলছেন না, এখন মানে সত্যি কথাই দাদা, আমরা চিন্তাই করছি যে দিন কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এই চাকরি কি এরা পাবে? এই যে আজকাল যা চুরি 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 চলে যাচ্ছে, আমরা তো এইটা আশা করিনি। এরকম আশা কি করে করি বলেন তো? গরিব মানুষ আমরা, দিন আনে দিন খাই। এইরকম যদি হয় তাহলে আমরাই বা কোথায় যাবো? এরা যা শুরু করেছে একদম মানে করা যাচ্ছে না। আমার পাড়াতেও আমি দেখছি রেশনের চাল গম চুরি হয়ে যাচ্ছে, চাল চুরি হয়ে যাচ্ছে, সবকিছুই চুরি হয়ে যাচ্ছে। এরপরে যে এক মানুষও তো চুরি করে নিচ্ছে, তো মানুষও চুরি করে নিচ্ছে। চুরি হয়েছে তো আজকে পুরো অনুষ্ঠানটা দেখুন, মানুষ চুরি হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ সবিতা দেবী। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলবেন।
হ্যাঁ সৈকত বাবু নাকি? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে দুবাই রহস্য। আপনার এটা নামটা সত্যি- বলবেন প্লিজ। আমার নাম পিনাকি সেনগুপ্ত, পূর্ব বর্ধমান। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি দুবাই রহস্যটা এটা একটা সত্যিকারের একটা পশ্চিমবঙ্গের জনসাধারণের ক্ষেত্রে একটা রহস্য, যে যার নামে মানে এত অ্যালিগেশন আসছে, যেখানে সে বারে বারে সুপ্রিম কোর্টে যাচ্ছে আপনার ওই ইয়ে করতে, মানে নিজেকে সেভ করার জন্য, অথচ বলছে আমি ফাঁসি মঞ্চে চলে যাবো। যে ডুয়েল যে একটা মানে ডুয়েল ক্যারেক্টার, এইটা একটা রহস্যজনক। আর দুবাই কেন যাচ্ছে বারে বারে? ওর তো বলছে, ওর পিসি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে আর কি আপনার মানে ওয়ার্ল্ড ফেমাস এই হাসপাতাল আছে এখানে চোখে, তার সত্যি কেন আমেরিকায় যায়? তাহলে সে আমাদের পশ্চিমবাংলাকে অপমান করছে। ওখানে গিয়ে আর দুবাইকে জানিয়ে দিচ্ছে যে এখানকার সবকিছু সিস্টেম খারাপ, এখানে মানে ইনফ্রাস্ট্রাকচার খারাপ, সবকিছু খারাপ, সেটা জানে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও সায় আছে যে হ্যাঁ যাও, এখানকার সিস্টেম খারাপ, ওনার কথা বলতে হয় তাই। আর উনি দুবাই যাবেন কেন? দুবাই কিছু ইন্টারেস্টেড? দুবাই তো খুব একটা ভালো উন্নত মেডিকেল ওখানে তো নেই, আছে আমেরিকায়, এবং বলছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমেরিকার সমান আছে। তাহলে উনি দুবাই একটা রহস্য। এটা আমার মনে হয় ইডি বা সিবিআই এটা যদি চেক করে কি ব্যাপার, মানে রহস্যটা কি, তিনি ডাইরেক্ট আমেরিকা যেতে পারেন, দুবাই হয়ে যাচ্ছেন কেন? তো এই সামথিং রং। একটু কথা বলি। না না ধন্যবাদ। আমি পিনাকি দেবী, আপনার একটা ভুল হচ্ছে। আমি যতদূর জানি, খুব ক্ষুদ্র সাংবাদিক আমি, একেবারেই 2 টাকার সাংবাদিক, কিন্তু এটুকু আমি জানি যে দুবাই ছাড়া আমেরিকা যাওয়া সম্ভব নয়। দুবাই বিমানবন্দরে নেমেই আমেরিকার বিমান ধরতে হয়, এবং সেটা একটা যথেষ্ট পরিমাণ ডিস্টেন্স সময় থাকে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। পিনাকি দেবী, এটা একটু জেনে নেবেন আপনি, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। তো যাই হোক, বিষয় যেটা বলছিলাম যে দুবাই রহস্যটা অন্য কারণে, রহস্যের কারণটা অন্য, সেটা আপনারা কতটা বুঝতে পারছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ সৈকত দা, নমস্কার। হ্যাঁ আপনাকেও নমস্কার। বিষয়টা উনি যেভাবে দেখছেন, ওনার শারীরিক প্রবলেমের জন্য কারণ দেখিয়ে যেভাবে ইডি সিবিআই তদন্তের থেকে বাঁচতে চাইছেন বা সময় নিচ্ছেন, সেখানে যদি দেখা যায় যে উনি দুবাই গেলেন বা যেখানেই যাক, সেটা যদি ভারতের সঙ্গে প্রত্যাবর্তনের যদি এটা থাকে, আমাদের তো ভারতীয় যে শত্রু দেশগুলো আছে মৈত্রী ভাবাপন্ন, সেইটা যদি বিচার করা যায়, ইউএর সঙ্গে আমাদের এই মুহূর্তে ভালো সম্পর্ক। সেখানে মেডিকেল গ্রাউন্ডে উনি হয়তো যে মানবিক দিকটা দেখা হচ্ছে, কোর্টের কাছে প্রে করেছেন, সেটা হঠাৎ উনি চলে গেছেন, ওনার জরুরি হয়তো ট্রিটমেন্টের দরকার। কিন্তু এখানে অনেক ইটস অ্যান্ড বাটস যেগুলো দেখা দিচ্ছে, যে তদন্তগুলো উনি এড়িয়ে যাচ্ছেন, সেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হচ্ছে বটে। তবে এখানে তদন্ত যেদিকে গড়াচ্ছে, সেটা কিন্তু আর সময় পাবে না। আমরা গণতান্ত্রিক দেশে এইরকম একটা নিষ্ঠুর বা গণতান্ত্রিক যে পদ্ধতি, সেগুলোকে লঙ্ঘন করলে নিশ্চয়ই আইন ব্যবস্থার মধ্যে সে আমেরিকায় যাক বা দুবাইতে যাক, সেখান থেকেও আটক করা যাবে। বেশ, ধন্যবাদ রণেশ্বর বাবু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার সৈকত বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আউশ গ্রাম থেকে বংশী ঘোষ বলছি। বলুন। হ্যাঁ উনি দুবাই বা আমেরিকা যেখানে উনি যেতেই পারেন চিকিৎসার জন্য, তাও সেটা তো ইডি বা সিবিআই কোনো বাধা নেই শুনছি। তা উনি গেছেন, আবার উনি নাও ফিরতে পারেন, সেটা উনিই জানেন ফিরবেন কি ফিরবেন না। আমি সেদিকটা বলছি না। আমার বলা যে দুর্নীতিটা বাংলায় হয়েছে চাকরির ক্ষেত্রে যাবতীয় সামগ্রিকভাবে, সেই দুর্নীতির মাথাকে এখনো পর্যন্ত কেন পৌঁছাচ্ছে না, এটা আমরা বাংলার মানুষ হিসেবে আমি মনে করছি যে সেটিং রাজনীতি চলছে কিনা। কারণ এইটা আমাদের কাছে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যে বাংলার মানুষ কিন্তু কেন্দ্র গভর্নমেন্ট বলুন, ইডি সিবিআই যাই হোক, তা সেখানে
এত দূর পর্যন্ত এগিয়ে গিয়ে যেখানে বুঝতে পারছেন যে মাথাগুলো এরপর বাকি আছে, তাহলে সেখান পর্যন্ত না গিয়ে তাহলে কি আমরা বুঝবো না যে মানে মাথা দুটোকে চুল মানে আঁচড় দিতে পারবে না, এক ফোঁটা আঁচড় দিতে পারবে না যা মনে হচ্ছে। তো এইটা কিন্তু বাংলার মানুষের কাছে পরিষ্কার এখনো পর্যন্ত হচ্ছে না। বেশ, ধন্যবাদ। হয়তো আর কিছুদিন পর। ধন্যবাদ বংশীবাবু। আমি একটা কথা বলি যে সেটিং আছে কি আছে না আমরা কেউ জানি না। আমি এই সেটিং কথাটার তীব্র বিরোধী। সেটিং দেখা যায় না, অনুভব করতে হয়। বাংলার মানুষ যদি মনে করেন সেটিং আছে, বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট দেবেন না বিজেপিকে, তৃণমূলকে দেবেন, পরিষ্কার হিসেবে। আর যদি মনে করেন সেটিং নেই, তাহলে যেটা ভালো মনে হবে সেটা করবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, আবেদন করেছিলেন, হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনি বিদেশ যেতে চান। এর জন্য তিনি দুটো কাজ করেছিলেন। এক, সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জিডি যেতে দিচ্ছে না, আর দুই, ইডিকে চিঠি লিখেছিলেন যে তিনি 26 তারিখ যেতে চান, 20 দিন সেখানে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, মামলা করার পর ইডিকে চিঠির উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাননি এবং মামলার রেজাল্টও সামনে আসেনি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কি করে? শুধুমাত্র এটার উপর ভর করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মামলা, তার প্রথম দিনের শুনানিতে এটা উঠে আসে, ইডিকে জিজ্ঞাসা করেন আইনজীবী বিচারপতি যে আপনারা কেন এই দুজনকে বিদেশ যেতে দিচ্ছেন না, কারণ দর্শান, এবং সেই দর্শানোর জন্য আজকেই ছিল তার শুনানি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন এই মামলার রায় তাদের দিকেই যাবে, সেই কারণে কি তারা চলে গেলেন? আর যদি ইডি তাদের আগাম যেতে দেওয়ার অনুমতি দিয়েছিল, তাহলে আজকের শুনানির কোনো বৈধতাই ছিল না, কারণ যেটা নিয়ে মামলা সেটা তো অলরেডি আগেই ইডি দিয়ে দিয়েছিল। তাহলে আজকে মামলার কোনো কারণ ছিল না। যারা আইনজ্ঞ আমার অনুষ্ঠান শুনছেন তারা বুঝতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার শেখরদা। নমস্কার। হ্যাঁ, আগে আপনার কে বলছেন, কোথা থেকে বলছেন? কল্যাণীর থেকে রতন সরকার বলছি। আপনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, পারিনি। দুঃখের বিষয় আজকে পেয়েছি, কপাল ভালো। যাই হোক, আজকে দুঃখের বিষয় নয়, আজকে আনন্দের বিষয়। এতদিন দুঃখের বিষয় ছিল। একদম ঠিক আছে, এতদিন পাইনি, আজকে এখন এই সময় আর কি আনন্দের বিষয়। যাই হোক, আপনার চ্যানেলকে আগে স্যালুট জানাই। দ্বিতীয় স্যালুট হচ্ছে আপনি সৈকতদা, আপনাকে। আপনি একটা বীর, মানে যাকে বলা যায়, তাই আপনার সত্যি আপনার সাহস আছে। এটার জন্য আমাকে দয়া করে বীর বলবেন না, বীর আর বাঘ বাদ দিয়ে আমাকে যা খুশি বলুন। না, আপনি সেইভাবে কথা তুলে ধরছেন, সত্যি ভালো লাগছে। মানুষের এই কথাগুলি শুনে বা মানে শোনার যোগ্য। দ্বিতীয়ত কথা, এই যে না সাংবাদিক নিয়ে একটা কথা বলেছিলেন ভদ্র মহিলা, তার নাম হয়েছে মহুয়া মিত্র, 2 টাকার সাংবাদিক। মনে কিছু করবেন না দাদা। হ্যাঁ, আমি মনে করি তাই, 2 টাকাই সাংবাদিক। কারণ আজকে আমি একটা সাংসদ হয়ে মানে বছরে 7-8 বার যদি আমি বাইরে যেতে পারি, আর আপনি তো আজকে অনেক বছর মানে এই চ্যানেলটাকে আপনি মানে ই করছেন, খবর করছেন, আপনাকে তো মনে হয় একদিনও তো যেতে দেখিনি বা শুনতেও পাইনি। সৈকত আইন বিদেশে গিয়েছে। হ্যাঁ, এটি তো তাই, মানে সেই প্রমাণটা তো এখনো পাওয়াই যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আপনি দুঃখ করবেন না। সত্যি আপনাদের চ্যানেল খুবই মানে ভালো চ্যানেল, আর এই চ্যানেলটা খুব পছন্দ করি বা দেখি। ঠিক আছে, এই নিয়ে আপনাকে আমি স্যালুট জানাই। আমি বেশি কিছু বললাম না, বলতে গেলে একটু চাপে পড়ে যেতে হয়, এই কথা একটু মাথায় রাখবেন। আর দ্বিতীয়বারে যেন মানে ফোন কলে যেন পাওয়া যায়। আমাকে অনেক কালকেও আমি ফোন করেছিলাম, তখন দেবাশিস দাস ছিলেন, ফোনটা তোলেননি। আজকে খুব সত্যি আনন্দিত, মানে নাইটটা আমার খুব ভালো কাটবে। ভালো থাকবেন। বেশ, ধন্যবাদ রতন বাবু। দেখুন, আপনি আমাদের অনুষ্ঠানের রতন, তবে বীর আর বাঘে কেন আমার আপত্তি বিশ্বাস করুন, কারণ এই নামগুলো একজন কপিরাইট নিয়ে নিয়েছে। উনি বীরভূমের
বীর বাঘ, উনি তিহার জেলে আছেন, ফলে উনি রাগ করবেন আমি চাই না। আরেকটা কথা বলি, এই যে সাহসিকতার কথা বললেন, 2 টাকার সাংবাদিকের কথা বললেন, আমি 2 টাকার সাংবাদিক বলেই এত বড় বড় কথা বলতে পারি, আপনাদের সামনে এসে নিঃস্বার্থভাবে নির্ভয়ে এত কথা বলতে পারি। আমি যদি 2 কোটি টাকার সাংবাদিক হতাম তাহলে বিক্রি হয়ে যেতাম, কারণ আমি 16 লক্ষ টাকা কোনো গ্রুপ মিডিয়ার কর্মচারীও নই। 2 টাকাই মাইনে পাই, 2 টাকার কথাই আপনাদের সামনে বলতে আসি, আর এটাই আমার ঔদ্ধত্য। যাই হোক, বিরতির পর ফিরছি আলোচনায়। আজ সারাদিন স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। বাংলার টাঙ্গাইল, রাজস্থানের বন্দেজ, মধ্যপ্রদেশের ওষা, তামিলনাড়ুর কাঞ্জিভারম, রকমারি ডিজাইনে শাড়ি আজ মননে। সেই গল্প নিয়েই সিটিভিএন একেডি প্লাসের অনুষ্ঠান 12 হাতের 7 কাহন। দেখুন প্রতিদিন সকাল 11টা, দুপুর 12টা বেজে 30 মিনিটে ও দুপুর 3টে বেজে 30 মিনিটে। মনের অনুভব শক্তি যোগায় সঙ্গীতের সুর। বিচিত্র সুরের পল্লবে গান হয়ে যায় কখনো সঙ্গী। নমস্কার, আমি মন্দিরা সরকার। আগামী 29শে জুলাই ঠিক সকাল 8টায় আমি থাকছি সিটিভিএন এর পর্দায় জনপ্রিয় একটি অনুষ্ঠান নানা রঙের গানে। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন আগামী 29শে জুলাই শনিবার সকাল 8টায় একমাত্র সিটিভিএন প্লাসে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, রকমারি বুনন, রকমারি নকশায়। ভারতীয় শাড়ি ঐতিহ্যপূর্ণ। ইডির অনুমতি সাপেক্ষে বিদেশ যাত্রায় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণে দুবাই হয়ে ইউএসএ যাওয়ার কথা তৃণমূল সাংসদে। সেই সংক্রান্ত মেডিকেল নথি আদালতে জমা করেছেন অভিষেক। এবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অভিষেক রুজিরার ওপর থাকা লুকআউট নোটিশ
তুলে নিতে নির্দেশ দেয় বিচারপতি এস.কে. কৌল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। ইডির পক্ষে আইনজীবী এস.ভি. রাজু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল শুনানিতে অংশ নিয়েছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্ট ঠিক যেভাবে সওয়াল জবাব এগিয়েছে, ডিভিশন বেঞ্চ ইডিকে একজন সাংসদ এবং যার প্রোফাইল ভালো, যিনি বারবার বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য এবং ফিরে এসেছেন, বারবার কেন্দ্রীয় সংস্থার ডাকে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করেছেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে কেন লুকআউট নোটিশ? এখন কি অবস্থায় আছে লুকআউট নোটিশ? এই নোটিশ দিয়ে আপনার এবং কোর্ট দুজনের সময় নষ্ট করছেন। ইডি সুপ্রিম কোর্টকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভাবশালী ক্ষমতাশীল সাংসদ, প্রায় দিল্লিতে আসেন, তাহলে ইডি অফিসে এসে জেরায় অংশ নিতে সমস্যা কোথায় ডিভিশন বেঞ্চ ইডিকে? তিনি একজন মাননীয় সাংসদ, বারবার বিদেশ গিয়েছেন এবং ফিরে এসেছেন, তাহলে ধরে নেওয়ার কারণ নেই তিনি পালিয়ে যাবেন। সূত্রের খবর, এরপরই সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থাকা লুকআউট নোটিশ তুলে নিতে ইডিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে পরবর্তীকালে বিদেশ যাত্রার 7 দিন আগে কেন্দ্রীয় সংস্থাকে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দিল্লিতে এসে ইডি হাজিরায় সাড়া দেওয়া সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার এই পর্যবেক্ষণ বলেই খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ আছে কি নেই এই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ ছিল, এর আগে তাকে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আমরা সবাই জানি। এরপর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছে একটা চিঠি লিখেছিলেন। এর আগের দিন আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছে যে ইডির কাছে তিনি চিঠি লিখে সময় চেয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন তিনি তার চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান এবং সেই মতোই কিন্তু তিনি বিদেশ গেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল কোর্টকে এটা জানিয়েছেন। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে কিন্তু সেভাবে কোনো রকম সওয়াল জবাব হয়নি, পুরো মামলাটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। আসলে মামলাটার দিকে যদি আমরা দেখি সত্যজিৎ, তাহলে আমরা দেখবো এই মামলাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি কলকাতাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তিনি অবশ্যই যাবেন এবং সমনে সায় দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু দিল্লি আসতে তার অসুবিধা। এই সংক্রান্ত মামলারই কিন্তু শুনানিতে গতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কপিল সিব্বাল, আইনজীবী বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল, তিনি এই বিষয়টা মেনশন করেছিলেন যে অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে এই মামলার শেষ শুনানিতে চলতি সপ্তাহের প্রথমে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকানো উচিত হবে না। ইডির অনুমতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছেন। আইনজীবী মহল সূত্রে খবর, সাধারণ ন্যায়ের ওপর ভর করেই বিদেশ যাত্রার অনুমতি পেয়েছেন তৃণমূল সাংসদ। একজন দাগী অপরাধী না হলে এভাবে বিদেশ ভ্রমণ আটকানো যায় না। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে এই বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা নিয়ে রাজনৈতিক চর্চাও ছিল তুঙ্গে। বঙ্গে তৃণমূল বিরোধী শিবির থেকে জল্পনা উস্কে দেওয়া হয়েছিল পালিয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ, কিন্তু সুপ্রিম পর্যবেক্ষণের সেই জল্পনাকে খারিজ করে সাংবিধানিক অধিকারকে মান্যতা দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বাংলা মিডিয়ায় গত 26 তারিখ এই সম্পর্কিত খবর একমাত্র তুলে ধরেছিলাম আমি, এবং তরুণজ্যোতি তিওয়ারির একটি টুইটকে কেন্দ্র করে সেই খবর সামনে এসেছিল। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে এই পালিয়ে যাওয়া নিয়ে যে টুইটটি তিনি করেছেন এটা কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন না, কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, চ্যালেঞ্জ দেন ইডি সিবিআইয়ের মতো সংস্থাকেও, তিনি পালিয়ে যাবেন এটা অন্তত আমি বিশ্বাস করি না। কিন্তু যাই হোক, বিজেপি শিবির থেকে দাবি করা হয়েছিল। অবশেষে আমার বক্তব্যেই শিলমোহর। নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বন্দেশ্বর মাল বলছি। কে? বন্দেশ্বর মাল। ঠিক বুঝতে পারছি না আপনার নামটা। বঙ্গেশ্বর? বীরভূম থেকে, আমি বীরভূম থেকে বলছি, বন্দেশ্বর মাল বলছি। বঙ্গেশ্বর মাল, বলুন। হ্যাঁ, বলছি আমি যে আমি আপনার এই সিএন টিভির প্রতিনিয়ত আমি একজন দর্শক। তো আজকে যে বিষয়টা দেখছি আমি, বলুন। হ্যাঁ, তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়
তারপরে বলুন। নমস্কার, কে বলছেন? দাদা আমি বসিরহাট থেকে বাবলু বলছি। বাবলু বাবু, টিভিটাকে মিউট করুন। বসিরহাট থেকে বাবলু। টিভিটাকে মিউট করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দাদা বলছি, আমরা তো গরিব মানুষ, আমরা তো কলকাতাতে গিয়েও ভালো করে চোখ দেখাতে পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কেস কাবাডি, ইডি, সিবিআই এত কিছু করছে, তারপরেও কিন্তু উনি কোর্টের আবেদনে করে বাইরে বেরিয়ে গেল। তাহলে আমরা কোথায় যাব? এনারা যদি এরকম করে, তৃণমূল করবেন? তৃণমূল করবো না দাদা, জীবনেও করবো না। এদের ছত্রছায়ায় থাকবো না। দরকার হলে আপনার কাছে গিয়ে ভিক্ষা চাইবো, তাহলে এদের কাছে চাইবো না। আপনার কাছে গিয়ে বলবো দাদা খাওয়া হচ্ছে না, আপনি অফিস থেকে বেরোবেন, ওখানে বসে থাকবো, আপনি 50 টাকা দিন, তাহলে এদের কাছে যাবো না। এরা হচ্ছে জন্মের চোর। এ পিসি আর ভাইপো দুটো চোরের একদম পুরো খাস মাল। সব থেকে বসিরহাটে যখন যুবক এ করতে এসেছিল, একদম বদমাইশ। এই দুটো বিরাট বদ। বেশ, ধন্যবাদ বাবলু বাবু। মানুষ তার ধৈর্য হারিয়ে ফেলছেন, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ধৈর্য রাখার কথা বলার মতো পরিস্থিতিতে আমরা নেই। কারণ আফটার অল তো আমার আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, নমস্কার, কে বলছেন? বসিরহাট থেকে রাহুল ভদ্র বলছি। রাহুল বাবু, তাই তো? হ্যাঁ, রাহুল ভদ্র বলছি। দুবাই রহস্য, মানে আমাদের রাজ্যের রাজনৈতিক ভাবে যারা বলছে উনি নাকি আমাদের রাজ্যের যুবরাজ, উনি দুবাইতে গিয়ে চোখের চিকিৎসা করাচ্ছে, কিন্তু রাজ্যের সাধারণ যুবরাজ মানে হচ্ছে রাজার ছেলে। হ্যাঁ ওই তো, তাই বলছি, রাজার ছেলে, রাজনৈতিক ভাবে রাজার ছেলে। এবার রাজ্যের সাধারণ মানুষ, তাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা যখন চোখের কোনো অসুবিধা বা চোখের কোনো চিকিৎসা করাতে যায়, তখন স্বাস্থ্য দপ্তরে রাজ্য সরকারের ওই স্বাস্থ্যসাথী কার্ডটি নিয়ে রাজ্যের সরকারি হসপিটালে যায়। কিন্তু উনিও তো রাজ্যের জনগণ, নাগরিক, তা ওনার কাছে তো হয়তো নিশ্চয়ই স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তাহলে উনি কেন দুবাই গেল? ওনার আছে কিনা জানি না, তবে মুখ্যমন্ত্রীর আছে। মুখ্যমন্ত্রী আছে। যাই হোক, এখন আমরা জানি দুবাই মানে আসল পয়সা থাকলে, পয়সার যে সৌন্দর্য সেটা দুবাইতে গেলে বোঝা যায়। মানে পৃথিবীর এই 7 স্টার হোটেল যেটা আছে, মানে আমি যতদিন জানি ওটা দুবাইতে একটাই আছে, পৃথিবীতে মধ্যে দুবাইতেই আছে একটা। উনি হয়তো সেই হোটেলে গিয়ে উঠবেন, সেই হোটেলে গিয়ে চোখের চিকিৎসা করাবেন, না চোখের চিকিৎসা করাতে গেছে না পয়সার যে চিকিৎসা সেটা করাতে গেছে, সেটাই। বেশ, ধন্যবাদ মাননীয় কলার। নমস্কার, কে বলছেন? না, আমি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই, এবং সেই প্রতিবেদনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আদালতের নির্দেশ মেনে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই নির্দেশ মেনে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা 907 জনের একটি তালিকা প্রকাশ করেছে। এই 907 জনের তালিকায় তৃণমূলের একাধিক লোকের নাম রয়েছে। অবাক হয়ে যাচ্ছেন, এরা সব সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। কেউ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, কেউ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মেয়ে। নির্লজ্জ তৃণমূলের আর একটা নতুন ছবি। কিন্তু মানুষ কি বলছেন জানেন? একটাই কথা, কি হবে এসব করে? কি হবে এসব করে? কারণ দিনের শেষে এই অযোগ্যরাই চাকরি করছে। আমি শুধু একটা কথা ভাবি, এরা যা পড়াচ্ছে, এদের তৈরি করা পড়ুয়ারা আগামী দিনে বাংলার বিভিন্ন পদে সরকারি পরীক্ষায় বসবে, চাকরি করবে, এবং তাদের ভবিষ্যৎটা কোথায়? আমি শুধু এইটা ভাবছি, কি শিখছে এরা? এ ফর অ্যাপেল, বি ফর বল বলারও ক্ষমতা থাকবে না। যাই হোক, দেখুন। নিয়োগ কারচুপির বেড়াজাল, সাদা খাতা জমা দিয়ে বহাল তবিয়তে করছেন শিক্ষকের চাকরি।
বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সুপ্রিম কোর্টের জোড়া ফলায় অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া 907 জন শিক্ষক শিক্ষিকার নাম ও রোল নাম্বার প্রকাশ করা হয়। এরপর থেকেই সামনে এসেছে সমস্ত অদ্ভুতুরে কাণ্ড কারখানা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলার পর জেলা থেকে উঠে এসেছে ভুয়ো শিক্ষক শিক্ষিকার নাম। এবার প্রকাশ্যে এলো সরাসরি তৃণমূল যোগ। প্রকাশিত 907 জনের তালিকায় 621 নম্বরের নাম মালদহ মোথাবাড়ি জেলা পরিষদের জয়ী তৃণমূল সদস্যা সারিকা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের নাম। এখনো অবধি মালদায় যে কটা নাম উঠে এসছে তার মধ্যে অন্যতম শামসুদ্দিন আহমেদ। কেন এই নাম অন্যতম? তার কারণ তার স্ত্রী সারিকা খাতুন এবছর মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 37 নম্বর জেলা পরিষদ আসন থেকে তিনি জয়ী হয়েছেন। 2018 সালে কালিয়াচকের গোপালগঞ্জ হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন শামসুদ্দিন আহমেদ। 2022 সালে গোপালগঞ্জ স্কুলের কাছে 2018 থেকে যোগদানকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নথি চেয়ে পাঠানো হয় বিআই অফিসের তরফে। নথিপত্র জমা দেওয়ার পর কোনো কিছু জানানো হয়নি স্কুলে। এরপরই সংবাদ মাধ্যমে শামসুদ্দিনের ভুয়ো শিক্ষক হিসেবে বহাল চাকরির খবর ছড়িয়ে পড়তেই অবাক হন তাঁরাও। আজকে যেটা শুনলাম যে এসএসসিতে লিস্টের নাম আছে, চাকরি অবৈধভাবে নাম আছে, এইটুকু আমি জানতে পারি। লাস্ট স্কুলে এসছেন উনি মে মাসের 29 তারিখ। আপনি কোন ব্যাপারে ছুটি নিয়েছিলেন? এগুলোর অফিসিয়ালি কোনো প্রমাণ নেই, কিছু নেই, যার জন্য এইসব ব্যাপারে আমাদের বোধহয় কিছু বলা ঠিক হবে না। যদিও সমস্ত লিগাল প্রসেস মেনটেন করেই পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন বলে দাবি করেন শামসুদ্দিন। পাশাপাশি ওএমআর শিটে কারচুপি থাকলে সঙ্গে সঙ্গেই রিজাইন দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এ তো অবশ্যই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থাকলে আমি তো যাবোই, লিগাল অ্যাকশন নেব। আমি কোর্টে যাবেন আপনি? অবশ্যই যাবো, কেন যাবো না? আপনি পরীক্ষা দিয়ে চাকরি? অবশ্যই দিয়েছি এবং সকল এভিডেন্স আছে আমার কাছে। এই নয় যে আমি পরীক্ষা দিলাম না চাকরি পেয়ে গেলাম। আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, ব্ল্যাঙ্ক ওএমআর যদি আমার থেকে থাকে আমি সাথে সাথে রিজাইন করে আসবো। যারা এই অভিযোগগুলো করছে মিথ্যা অভিযোগ। প্যানেল, ওয়েটিং লিস্ট, সাদা খাতা সব ছাপিয়ে একটাই প্রশ্ন, প্রভাবশালী যোগ ছাড়া চাকরি পাওয়া কি করে সম্ভব হলো? আর কত দুর্নীতির বহর দেখবে যোগ্য চাকরি প্রার্থীরা? উঠছে একাধিক প্রশ্ন। মালদহ থেকে সমক লাহিরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ভালো করে বুঝুন বিষয়টা কোথায়। তৃণমূলের নেতা শামসুদ্দিন, নির্লজ্জ কানকাটা শামসুদ্দিন, ওনার বোঝা উচিত উনি সরাসরি ওনার দলকে চ্যালেঞ্জ করছেন। কারণ তৃণমূল পরিচালিত সরকারের শিক্ষা দপ্তরের অধীন এই স্কুল সার্ভিস কমিশন, ওটা বিজেপির দপ্তর নয়। এসএসসি শিক্ষা দপ্তরের অধীন একটি স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন। সেই ওনাকে এই তালিকা প্রকাশ করেছে এসএসসি। অর্থাৎ উনি এসএসসিকে চ্যালেঞ্জ করছেন, মানে উনি ওনার সরকার, উনি ওনার দলকে চ্যালেঞ্জ করছেন। আসলে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে বলতে বলতে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এদের যুদ্ধটা এখন নিজের দলের প্রতি নামিয়ে এনেছে। নমস্কার, কে বলছেন? আমি বাদুড়িয়া স্যার, বাদুড়িয়া। নাম বলুন। বাদুড়িয়া বিনয় মন্ডল। বাদুড়িয়া বিনয় মন্ডল। বলুন। বিনয় মন্ডল বলুন। বিনয়বাবু, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, অত্যন্ত বিনয় নিয়ে বলছি বিনয়বাবু, সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করুন। আই এম সরি টু সে, আপনি কথা বলছেন মোবাইলে আর শুনছেন টিভিতে, এটা কখনো সম্ভব? আপনি বেগুন, আলু, পটলের দোকানে গিয়ে বলছেন যে আমাকে একটু মাছ দিন তো, এটা সম্ভব? নমস্কার, কে বলছেন? আমি দেবব্রত ঘোষাল বলছি, রানাঘাট থেকে। বলুন। বলছি যে দুবাই রহস্য বলতে উনি তো অভিষেক রুজিরা দুবাই থেকে আমেরিকায় চোখের চিকিৎসার জন্য যাবেন তো? হ্যাঁ, আরেকবার বলুন। বলছি দুবাই রহস্য বলতে ওরা দুবাই থেকে ইয়েতে যাবেন, আমেরিকায় যাবেন। হ্যাঁ, তাই তো কথা, চোখের চিকিৎসার জন্য। এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে যে নামটা শো করছেন না কেন? কিসের নাম?
টিভি স্ক্রিনের নাম শো করছেন না কেন? আপনার নাম যাচ্ছে দেখতে পাচ্ছি না তো। সরি, এবার দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। তা বলছি যে ঘটনা হচ্ছে যে ওরা তো অভিষেক তো এবং রুজিরা অবশ্যই তো বিভিন্ন দুর্নীতিতে জড়িত, সুতরাং ওদের তো ধোয়া তুলসী পাতা বলা যায় না। আই থিঙ্ক দাগ মে কুছ কালা হ্যায়। কি সৈকত বাবু? ঠিক। আপনি কি বলেন? বেশ, ধন্যবাদ দেবব্রতবাবু, ধন্যবাদ। দেখুন দেবব্রতবাবু, একটা কথা বলি, আমি প্রায় 6-7 বছর ধরে এই অনুষ্ঠানটা করছি। একটা অভিজ্ঞতা আজকে আমার নতুন হলো। প্রচুর দর্শক ফোন করে আমি দেখেছি আজ সারাদিন অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক থাকে। এই কালচারটা আমি বন্ধ করে দিয়েছি। আমি রাজনৈতিক বক্তব্য রাখবো আর নাম বলবো না, এই কালচারটা আমি বন্ধ করে দিয়েছি। সেজন্য দেখবেন আমার অনুষ্ঠানে প্রত্যেকেই নাম বলে। আমি একদিনের জন্য অ্যালাউ করেছিলাম, শুধু ভোটের দিন বা ভোটের পরের দিন। আর আপনি প্রথম কোনো দর্শক বললেন আমার নাম ডিসপ্লে হচ্ছে না কেন। আমি এই ধরনের দর্শককে পছন্দ করি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি, ভবানী শঙ্কর ভট্টাচার্য। ভোলানাথ বাবু? না, ভবানী শঙ্কর ভট্টাচার্য। ভবানী শঙ্কর ভট্টাচার্য, বলুন। হ্যাঁ বলছি স্যার, ওই অভিষেক বাবু তো বিদেশে গেলেন, চোখ দেখাতে না টাকা সামাল দিতে, সেটা আমরা জানি না। উনি ফিরবেন না তাও জানি না, কিন্তু কেন্দ্রের সঙ্গে সেটিং করে রাজ্যসভায় বিল পাস করাবার জন্য ওনাকে ছেড়ে দেওয়া হলো নাকি, এই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় ঢুকলো না। হয়তো এতদিন ধরপাকড়টাই করছিল, তারপরে রাজ্যসভায় যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। না, আমি আপনাকে একটা কথা বলি ভবানী বাবু, আপনি বয়োজ্যেষ্ঠ আমার থেকে, তবে রাজনীতি নিয়ে আমার চর্চাটা বেশি। আমি আপনাকে একদম অ্যাসুরেন্স দিতে পারি, সেটিং অন্য কোনো কারণে হলেও ইজ নট দ্য রিজন অফ দিস। এই কারণের জন্য সেটিং হতে পারে না, অসম্ভব। ঠিক আছে। আর বলছিলাম যে অনুষ্ঠানে অনেকদিন পর আপনাকে পেলাম, যথেষ্ট সাহসী সাংবাদিক আপনি, আপনাকে জানাই, সম্মান জানাই। নমস্কার। বেশ, ধন্যবাদ মাননীয় কলার। দেখুন একটা কথা আমি বলি, আপনারা বহুদিন আমাকে, আজকে নয়, আমার তো মনে আছে 2021 সালে আমার জীবন প্রাণ সংশয় নিয়ে অনেকে ফোন করে বলতেন। আমি আপনাদের সেদিন বলেছিলাম না যে 2021 সালের পরেও আপনাদের সঙ্গে আমার কথা হবে। আমি একটা কথা আজকে বলি, যে আপনারা বারবার বলেন না যে সাহসী সাংবাদিকতা, সাংবাদিকতাটার সঙ্গে সাহসিকতা জড়িয়ে আছে। এখন প্রচুর মেরুদণ্ডহীন অ্যামিবা আছে, তাদের কথা আলাদা, কিন্তু সাংবাদিকতাটার সঙ্গে সাহসিকতা আছে, এইটা সবসময় মাথায় রাখবেন। আমরা অনুষ্ঠান আজকে শেষ করছি।